নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস, আজ তৃতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। গত পর্বে আমরা জেনেছিলাম মুকুন্দলালের মৃত্যু ও নন্দরানীর স্বামীশোকে সধবা বেশে হাসি মুখে ইহজগৎ ত্যাগ। এদিকে সংসারের ঋণ ও বোঝা মাথায় নিয়ে জ্যেষ্ঠপুত্র বিপ্রদাস কনিষ্ঠ ভগ্নী কুমুদিনীকে নিয়ে কলকাতার বাগবাজারের বাসায় চলে আসেন। ছোট ভাই সুবোধ বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে অসৎ পথে গমন এবং পারিবারিক সম্পত্তি ও গৃহযুদ্ধের সূত্রপাত করেন। অপরদিকে মধুসূদনের সাথে কুমুর বিবাহের তোড়জোড় শুরু। দৈববাণীকে সম্মতি রেখে কুমুর এ বিবাহে মত ও প্রস্তুতি। আজ শুনবেন তৃতীয় পর্ব। অঘ্রাণ মাসে বিয়ে। 25শে আশ্বিন লক্ষ্মী পূজা হয়ে গেল। হঠাৎ 27শে আশ্বিনে তাঁবু ও নানান প্রকার সাজ সরঞ্জাম নিয়ে ঘোষাল কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগের ওভারসিয়ার এসে উপস্থিত। সঙ্গে একদল পশ্চিমী মজুর। ব্যাপারখানা কি, শিয়াগুলিতে ঘোষাল দিঘির ধারে তাঁবু গেড়ে বর ও বরযাত্রীরা কিছুদিন আগে থাকতেই এখানে এসে উঠবেন। এ কীরকম কথা? বিপ্রদাস বললে, তারা যতজন খুশি আসুন, যতদিন খুশি থাকুন, আমরাই বন্দোবস্ত করে দেব। তাঁবুর দরকার কি? আমাদের স্বতন্ত্র বাড়ি আছে, সেটা খালি করে দিচ্ছি। ওভারসিয়ার বললে, রাজা বাহাদুরের হুকুম, দিঘির চারিধারে বন জঙ্গল সাফ করে দিতে বলেছেন। আপনি জমিদার, অনুমতি চাই। বিপ্রদাস মুখ লাল করে বললে, এটা কি উচিত হচ্ছে? জঙ্গল তো আমরাই সাফ করে দিতে পারি। ওভারসিয়ার বিনীতভাবে উত্তর করলেন, ওইখানে রাজা বাহাদুরের পূর্বপুরুষদের ভিটে বাড়ি, তাই শখ হয়েছে ওটাই নিজেই পরিষ্কার করে নেবেন। কথাটা নিতান্ত অসঙ্গত নয়, কিন্তু আত্মীয় স্বজনেরা খুঁতখুত করতে লাগল। প্রজারা বলে, এটা আমাদের কর্তাবাবুদের ওপর টেক্কা দেবার চেষ্টা। হঠাৎ তবিল ভেপে উঠেছে, সেটা ঢাকা দিতে পারছে না, সেটাকে জয়ঢাক করে তোলবার জন্যই এই কাণ্ড। সাবেক আমল হলে বরযুদ্ধ, বরসজ্জা, বৈতরণী পার করতে দেরি হতো না। ছোটবাবু থাকলে তিনিও সইতেন না, দেখা যেত ওই বাবুগুলো আর তাবুগুলো থাকতো কোথায়। প্রজারা এসে বিপ্রদাসকে বললে, হুজুর, ওদের কাছে হটতে পারবো না, যা খরচ লাগে আমরাই দেব। 6 আনার কর্তা নবগোপাল এসে বললে, বংশের অমর্যাদা সওয়া যায় না। একদিন আমাদের কর্তারা ওই ঘোষালদের হাড়ে হাড়ে ঠকাঠকি লাগিয়েছেন, আজ তারা আমাদেরই এলাকার ওপর চড়াও হয়ে টাকার ঝলক মারতে এসেছে। ভয় নেই দাদা, খরচ যা লাগে আমরাও আছি, বিষয় ভাগ হোক, বংশের মান তো ভাগ হয়ে যায়নি। এই বলে নবগোপালই ঠেলে ঠুলে কর্মকর্তা হয়ে বসল। বিপ্রদাস কয়দিন কুমুর কাছে যেতে পারেনি, তাই তার মুখে কি করে তাকাবে? কুমুর কাছে বরপক্ষে স্পর্ধার কথা কেউ যে গলা খাটো করে বলবে সমাজের, সে দয়া বা ভদ্রতা নেই। তারই কাছে সবাই বাড়িয়ে বাড়িয়ে বলে, মেয়েদের রাগ তারই পড়ে। ওরই জন্যে পূর্বপুরুষদের মাথা যে হেঁট হলো, রাজরানী হতে চলেছে। কি যে রাজার ছিরি! জাতকুলের কথাটাকে কুমু তার ভক্তি দিয়ে চাপা দিয়েছিল, কিন্তু এই ধরনের বড়াই করে শ্বশুরকুলকে খাটো করা নীচতা দেখে তার মন বিষাদে ভরে উঠল। কেবলই লোকের কাছ থেকে সে পালিয়ে বেড়ায়। ঘোষালদের লজ্জায় আজ যে ওরও লজ্জা। দাদার মুখ থেকে কিছু শোনবার জন্য মনটা ছটফট করছে, কিন্তু দাদার দেখা নেই, অন্দরমহলে খেতেও আসে না। একদিন বিপ্রদাস অন্তঃপুরে বাগানে ভিয়েন ঘরের জন্য চালা বাঁধাবার জায়গা ঠিক করতে গিয়ে হঠাৎ খিড়কির পুকুরের ঘাটে দেখে কুমু নিচের বৈঠার উপর বসে মাথা হেঁট করে জলের দিকে তাকিয়ে আছে। দাদাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠে এলো। এসেই রুদ্ধস্বরে বললে, দাদা, কিছুই বুঝতে পারছি নে, বলেই মুখে কাপড় দিয়ে কেঁদে উঠল। দাদা ধীরে ধীরে পিঠে হাত বুলিয়ে বললে, লোকের কথায় কান দিস নে বোন। কিন্তু ওরা যে কী সব করছেন, এতে কি তোমাদের মান থাকবে? ওদের দিকটাও ভেবে দেখিস, পূর্বপুরুষের জন্মস্থানে আসছে, ধুমধাম করবে না? বিয়ের ব্যাপার থেকে এটাকে স্বতন্ত্র করে দেখিস। কুমু চুপ করে রইল। বিপ্রদাস থাকতে পারলে না, মরিয়া হয়ে বললে, তোর মনে যদি একটুও খটকা থাকে, বিয়ে এখনও ভেঙে দিতে পারি। কুমু সবেগে মাথা নেড়ে বললে, না না, ছি ছি, সে কি হয়? অন্তর্যামীর সামনে সত্যগ্রন্থিতে তো গাঁট পড়ে গেছে, বাকি যেটুকু সে তো বাইরে। বিপ্রদাসের একেলে মন এতটা নিষ্ঠায় অধৈর্য হয়ে ওঠে। সে বললে, দুই পক্ষের সততায় তবেই বিবাহ বন্ধন সত্য।
সুরে বাঁধা এসরাজের কোনো মানেই থাকে না যদি বাজাবার হাতটা হয় বেসুরো। পুরাণে দেখ না, যেমন সীতা তেমনি রাম, যেমন মহাদেব তেমনি সতী, অরুন্ধতী যেমন বশিষ্ঠও তেমনি। হাল আমলে বাবুদের নিজেদের মধ্যে নেই পুণ্য, তাই একতরফা সতীত্ব বিচার করেন। তাদের তরফে তেল জোটে না, সলতেকে বলেন জ্বলতে। শুকনো প্রাণে জ্বলতে জ্বলতেই ওরা হয়ে গেল ছাই। কুমুকে বলা মিথ্যে। এখন থেকেও মনে মনে জোরের সঙ্গে জপতে লাগল, তিনি ভালোই হন মন্দই হন, তিনি আমার পরম পতি। দুঃখেশ্বনু দিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগভয় ক্রোধ। শুধু জ্যোতিধর্মের নয়, সতীধর্মেরও এই লক্ষণ। সে ধর্ম সুখ দুঃখের অতীত, তাতে ক্রোধ নেই, ভয় নেই, আর অনুরাগ, তারই বা অত্যাবশ্যকতা কিসের? অনুরাগে চাওয়া পাওয়ার হিসেব থাকে, ভক্তি তারও বড়, তাতে আবেদন নেই, নিবেদন আছে। সতীধর্ম নৈব্যক্তিক, যাকে ইংরেজিতে বলে ইম্পার্সোনাল। মধুসূদন ব্যক্তিতেও দোষ থাকতে পারে, কিন্তু স্বামী নামক ভাব পদার্থটি নির্বিকার নিরঞ্জন। সেই ব্যক্তিগতাহীন ধ্যানরূপের কাছে কুমুদিনী একমনা হয়ে নিজেকে সমর্পণ করে দিলে। ঘোষাল দিঘির ধারে জঙ্গল সাফ হয়ে গেল, চেনা যায় না, জমি নিখুঁতভাবে সমতল, মাঝে মাঝে সুরকি দিয়ে রাঙানো রাস্তা, রাস্তার ধারে ধারে আলো দেবার থাম। দিঘির পানা সব তোলা হয়েছে, ঘাটের কাছে তকতকে নতুন বিলিতি পাল খেলাবার দুটো নৌকো। তাদের একটির গায়ে লেখা আছে মধুমতি, আর একটির গায়ে মধুকরী। যে তাঁবুতে রাজা বাহাদুর স্বয়ং থাকবেন, তার সামনের ফ্রেমে হলদে বনাতের ওপর লাল রেশমে লেখা মধুচক্র। একটা তাঁবু অন্তঃপুরের, সেখান থেকে জল পর্যন্ত ছাঁটাই করে দিয়ে ঘেরা ঘাট। ঘাটের ওপরেই মস্ত নিম গাছের গায়ে কাঠের ফলকে লেখা মধুসাগর। খানিকটা জমিতে নানান আকারের চানকায়, সূর্যমুখী, রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, ক্যানা ও পাতাবাহার। কাঠের চৌকো বাক্সে নানান রকমের বিলিতি ফুল। মাঝে একটি ছোট্ট বাঁধানো জলাশয়, তারই মধ্যে লোহার ঢালাই করা নগ্ন স্ত্রীমূর্তি, মুখে শাঁখ তুলে ধরেছে। তার থেকে ফোয়ারার জল বেরোবে। এই জায়গাটায় নাম দেওয়া হয়েছে মধুকুঞ্জ। প্রবেশপথে কারুকার্যের করা লোহার গেট, ওপরে নিশান উঠছে, নিশানে লেখা আছে মধুপুরী। চারিদিকেই মধু নামের ছাপ। নানান রঙের কাপড়ে, কানাতে, চাঁদোয়ায়, নিশানে, রঙিন ফুলে, চীনা লণ্ঠনে তৈরি এক মায়াপুরী দেখবার জন্য দূর থেকে দলে দলে লোক আসতে লাগলো। এদিকে ঝকঝকে চাপরাশে ঝোলানো, হলদের ওপর লাল পাড় দেওয়া পাকড়ি বাঁধা, জরির ফিতে দেওয়া লাল বনাতের উর্দি পরা চাপরাশির দল বিলিতি জুতো মশমশিয়ে বেড়ায়। সন্ধ্যাবেলায় বন্ধুকে ফাঁকা আওয়াজ করে দিন রাত প্রহরে প্রহরে ঘণ্টা বাজায়। তাদের কারো কারো চামড়ার কোমরবন্ধে ঝোলানো বিলিতি তলোয়ারটা জমিদারের মাটিকে পায়ে পায়ে খোঁচা দিতে থাকে। চাটুজ্জেদের সাবেককালের জীর্ণ সাজ পরা বরকন্দাজের লজ্জায় ঘর বার হতে যায় না। কাণ্ড দেখে চাটুজ্জে পরিবারের গায়ে জ্বালা ধরল। নূরনগরের পাঁচড়টার মধ্যে বিধিয়ে দিল শেলদণ্ডের ওপর আজ ঘোষালদের জয় পতাকা উড়ছে। শুভ পরিণয়ের এই সূচনা। বিপ্রদাস নবগোপালকে ডেকে বললে, নবু, আড়ম্বরে পাল্লা দেবার চেষ্টা ওটা ইতরের কাজ। নবগোপাল বললে, চতুর্মুখ তার পা ঝাড়া দিয়েই বেশি মানুষ করেছেন। চারটে মুখ কেবল বড় বড় কথা বলবার জন্যই। 15.5 আনা লোক যে ইতর, তাদের কাছে সম্মান রাখতে হলে ইতরের রাস্তাই ধরতে হয়। বিপ্রদাস বললে, তাতেও তুমি পেরে উঠবে না, তার চেয়ে সাত্ত্বিকভাবে কাজ করি। সে দেখবে ভালো। উপযুক্ত ব্রাহ্মণ পণ্ডিত আনিয়ে আমাদের সামবেদের মতে শুদ্ধভাবে অনুষ্ঠান পালন করব। ওরা রাজা হয়েছে, করুক আড়ম্বর, আমরা ব্রাহ্মণ, পুণ্যকর্ম আমাদের। নবগোপাল বললে, দাদা, পাঁজি ভুলেছ, এটা সত্যযুগ নয়। জলের নৌকো
চালাতে দাও পাঁকের ওপর দিয়ে। তোমার প্রজারা আছে, তিনু সরকার আছে, তোমার তালুকদার ভাদু পরামানিক, কমরদ্দি বিশ্বাস, পাঁচু মণ্ডল, এরা কি তোমার ওই কলা পাতাতে হবিষ্যি করা বামুনদের এক অক্ষরের মানে বুঝবে? এরা কি যজ্ঞবল্কের প্রপত্র? এদের যে বুক ফেটে যাবে। তুমি চুপ করে থাকো, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। নবগোপাল প্রজাদের সঙ্গে মিলে উঠে পড়ে লাগলো। সবাই বুক ঠুকে বললে, টাকার জন্য ভাবনা কি? আমলা, ফয়লা, পাইক, বরকন্দাজ সবারই গায়ে চড়ে উঠল নতুন লাল বনাতের চাদর, রঙিন ধুতি। শালুতে মোড়া, ঝালর ঝোলানো, নিশেন ওড়ানো এক নহবতখানা উঠল। 7 ক্রোশ তফাত থেকে তার চূড়ো দেখা যায়। 2 শরিকে মিলে তাদের 4 হাতি বের করলে। সাজ চলল তাদের পিঠে। যখন তখন বিনা কারণে ঘোষালদিঘির সামনের রাস্তায় সোর দুলিয়ে দুলিয়ে তারা টহলিয়ে বেড়ায়। গলায় ঢং ঢং করে ঘণ্টা বাজতে থাকে। আর যাই হোক, পাটের বস্তা থেকে হাতি বের হয় না, এই বলে সকলেই 2 পা চাপড়ে হো হো করে হেসে নিলে। অঘ্রাণের সাতাশে পড়েছে বিয়ের দিন। এখনও দিন 10 বাকি। এমন সময় লোকমুখে জানা গেল রাজা আসছে দলবল নিয়ে। ভাবনা পড়ে গেল, কর্তব্য কী? মধুসূদন এদের কাছে কোনো খবর দেয়নি। বুঝি মনে করেছে ভদ্রতা সাধারণ লোকের, অভদ্রতাই রাজোচিত। এমন অবস্থায় নিজেরা গায়ে পড়ে স্টেশন থেকে ওদের আনিয়ে দেওয়া যাওয়া কি সঙ্গত হবে? খবর না দেওয়া উচিত, জবাব হচ্ছে খবর না নেওয়া। সবই সত্য, কিন্তু যুক্তির দ্বারা সংসারের দুঃখ ঠেকানো যায় না। কুমুর প্রতি বিপ্রদাসের গভীর স্নেহ পাছে তাকে কিছুতে আঘাত করে, এই কথাটা সকল তর্ক ছাড়িয়ে দেয়। মেয়েদের পীড়ন করা এতই সহজ? তাদের মর্মস্থান চারদিকে অনাবৃত। জবরদস্তের হাতেই সমাজ চাবুক জুটিয়েছে, আর তার বর্মহীন তাদের স্পর্শকাতর পিঠের দিকে কোনো বিধি বিধান নজর করে না। এমন অবস্থায় স্নেহের ধনকে রোষ, বিদ্বেষ, ঈর্ষার তুফানে ভাসিয়ে দিলে নিজের অভিমান বাঁচাবার চেষ্টা করা কাপুরুষতা। বিপ্রদাসের মনের এই ভাব। বিপ্রদাস কাউকে না জানিয়ে ঘোড়ায় চড়ে উঠল স্টেশনে। গাড়ি এসে পৌঁছল তখন বেলা 5টা। সেলুন গাড়ি থেকে নেমে রাজা নামল দলবল নিয়ে। বিপ্রদাস দেখে শুষ্ক সংক্ষিপ্ত নমস্কার করে বললে, হে কি, আপনি কেন কষ্ট করে? বিপ্রদাস বিলক্ষণ, এই প্রথম আসা আমাদের দেশে, অভ্যর্থনা করে নেবে না? রাজা, ভুল করছেন, আপনার দেশে এখনও আসিনি, সে হবে বিয়ের দিনে। বিপ্রদাস কথাটা মানে বুঝতে পারলেন না। স্টেশনে ভিড়ের মধ্যে তর্ক করবার জায়গা নয়, তাই কেবল বললে, ঘাটে বজরা তৈরি। রাজা বললে, দরকার হবে না, আমাদের স্টিম লঞ্চ এসেছে। বিপ্রদাস বুঝলে সুবিধের নয়, তবু আরেকবার বললে, খাওয়া দাওয়া, জিনিসপত্র, রসুয়ের নৈক সমস্তই প্রস্তুত। কেন এত উৎপাত করলেন কেন? কিচ্ছুই দরকার হবে না। দেখুন, একটা কথা মনে রাখবেন, এসেছি আমার পূর্বপুরুষের জন্মভূমিতে, আপনাদের দেশে না। বিয়ের দিন সেখানে যাবার কথা। বিপ্রদাস বুঝলে কিছুতেই নরম হবার আশা নেই। বুকের ভেতরটা দমে গেল। স্টেশনের বসবার ঘরে কেদারা গিয়ে শুয়ে পড়ল। শীতের সন্ধ্যা, অন্ধকার হয়ে গিয়েছে। উত্তর থেকে গাড়ি আসবার জন্য ঘণ্টা পড়ল। স্টেশনে আলো জ্বলল। লাগাম ছেড়ে ঘোড়াকে নিজের মর্জি মতো চালিয়ে দিয়ে বিপ্রদাস যখন বাড়ি ফিরলে তখন যথেষ্ট রাত। কোথায় গিয়েছিল, কি ঘটেছিল, কাউকে কিছুই বললে না। সেই দিন রাত্রে ওর ঠান্ডা লেগে কাশি আরম্ভ হলো। ক্রমেই চলল বেড়ে। উপেক্ষা করতে গিয়ে ব্যামোটাকে আরও উস্কে তুললে। শেষকালে কুমু ওকে অনেক আদর করে ধরে এনে বিছানায় শোয়ায়। অনুষ্ঠানের সমস্ত ভারী এসে পড়ল নবগোপালের ওপর। 2 দিন পরেই নবগোপাল এসে বললে, কি করি, একটা পরামর্শ দাও। বিপ্রদাস ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলে, কেন, কি হয়েছে? সঙ্গে গোটা কত সাহেব, দালাল হবে, কিংবা মদের দোকানের বিলিতে শুঁড়ি। কাল পীরপুরের চরের দিকে কিছু না হবে তো 2 কাঁদা খোঁচা পাখি মেরে দিয়ে উপস্থিত। আজ চলেছে চন্দনদহের বিলে। এই শীতের সময় সেখানে হাসির মরশুম, রাক্ষসে ওজনের জীব হত্যা হবে। অহিরাবণ, মহিরাবণ, হিড়িম্বা, ঘটোৎকচ, ইস্তিক, কুম্ভকর্ণের পর্যন্ত পিণ্ডি দেবার উপযুক্ত।
প্রেতলোকের দশমুণ্ড রাবণের চোয়াল ধরে যাবার মতো। বিপ্রদাস স্তম্ভিত হয়ে রইল, কিচ্ছু বললে না। নবগোপাল বললে, তোমারই হুকুম, ওই বিলে কেউ স্বীকার করতে পারবে না। সেবার জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত ঠেকিয়েছিলে। আমরা তো ভয় করেছিলাম তোমাকেও না পাছে সে রাজহাঁস ভেবে গুলি করে দিয়ে বসে। লোকটা ছিল ভদ্র, চলে গেল, কিন্তু এরা গো মৃগ দ্বিজ কাউকে মানবার মতো মানুষ নয়। তবু যদি বলো একবার না হয়। বিপ্রদাস ব্যস্ত হয়ে বললে, না না, কিচ্ছু বলো না। বিপ্রদাস বাঘ শিকারে জেলার মধ্যে সব সেরা। কেন একবার পাখি মেরে তার এমন ধিক্কার হয়েছিল যে সে অবধি নিজের এলাকায় পাখি মারা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। শিয়রের কাছে কুমু বসে বিপ্রদাসের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। নবগোপাল চলে গেলে সে মুখ শক্ত করে বললে, দাদা, বারণ করে পাঠাও। কি বারণ করব? পাখি মারতে। ওরা ভুল বুঝবে কুমু, সইবে না। তা বুঝুক ভুল, মান অপমান শুধু ওদের এলাকার নয়। বিপ্রদাস কুমুর মুখের দিকে চেয়ে মনে মনে হাসলে। সে জানে কঠিন নিষ্ঠার সঙ্গে কুমু মনে মনে সতীধর্ম অনুশীলন করছে। ছয়ে বানুগত স্বচ্ছা। সামান্য পাখির প্রাণ নিয়ে কায়ার সঙ্গে ছায়ার পথভেদ ঘটবে নাকি? বিপ্রদাস স্নেহের স্বরে বলে, রাগ করিস নি কুমু, আমিও একদিন পাখি মেরেছি। তখন অন্যায় বলে কিছুই বুঝতে পারিনি। এদেরও সেই দশা। অক্লান্ত উৎসাহের সঙ্গে চলল শিকার, পিকনিক এবং সন্ধ্যাবেলায় ব্র্যান্ডের সঙ্গীত সহযোগে ইংরেজ অভ্যাগতদের নাচ, বিকালে টেনিস, তাছাড়া দিঘির নৌকোর পরে 3-4 পর্দা তুলে দিয়ে বাজি রেখে পালের খেলা। তাই দেখতে গ্রামের লোকেরা দিঘির পাড়ে দাঁড়িয়ে যায়। রাত্রে ডিনারের সঙ্গে চিৎকার করে বলে, ফর হি ইজ এ জলি গুড ফেলো। এইসব বিলাতের প্রধান নায়ক নায়িকাদের সাহেব মেম। তাদের গায়ের লোকেদের চমক লাগে। এরা যে শোলার টুপি মাথায় দিয়ে ছিপ ফেলে মাছ ধরে, সেও বড় অপরূপ দৃশ্য। অন্যপক্ষে লাঠি খেলা, কুস্তি, নৌকোবাজ, যাত্রা, শখের থিয়েটার এবং 4টে হাতের সমাবেশ এর কাছে লেগে কোথায়? বিবাহের 2 দিন আগে গায়ে হলুদ, দামি গয়না থেকে আরম্ভ করে খেলার পুতুল পর্যন্ত সওগাত যা বরের বাসা থেকে এলো, তার ঘটা দেখে সকলেই অবাক। তার বাহনই বা কত? চাটুজ্যেরা খুব দরাজ হাতেই তাদের বিদায় করলে। অবশেষে জনসাধারণকে খাওয়ানো নিয়ে বৈবাহিক কুরুক্ষেত্রের দ্রোণ পর্ব শুরু হলো। সেদিন ঢোল পিটিয়ে সর্বসাধারণের নিমন্ত্রণ মধুসাগরের তীরে মধুপুরীতে। রবাহুত অনাহুত কারোরই বাদ নেই। নবগোপাল রেগে আগুন। এ কি আস্পর্ধা! আমরা হলাম জমিদার, এর মধ্যে উনি ওর মধুপুরী খাড়া করছেন কোথার থেকে? এদিকে ভোজের আয়োজনটা খুব ব্যাপক রূপেই সকলের কাছে প্রকাশ্যমান হয়ে উঠল। সামান্য ফলার নয়, মাছ, দই, ক্ষীর, সন্দেশ, ঘি, ময়দা, চিনি খুব শোরগোল করে আমদানি। গাছতলায় মস্ত মস্ত উনুন পাতা, রান্নার জন্যে নানান আয়তনের হাঁড়ি, হাঁড়া, মালসা, কলসি, জ্বালা। সারবন্দি গরুর গাড়িতে এলো আলু, বেগুন, কাঁচকলা, শাকসবজি। আহারটা হবে সন্ধ্যের সময় বাঁধা রোশনাইয়ের আলোয়। এদিকে চাটুজ্যেদের বাড়িতে মধ্যাহ্নভোজন। দলে দলে প্রজারা মিলে নিজেরাই আয়োজন করেছে। হিন্দুদের মুসলমানিদের স্বতন্ত্র জায়গা। মুসলমান প্রজারা সংখ্যায় বেশি। রাত না পোহাতেই তারা নিজেরাই রান্না চড়িয়েছে। আহারের উপকরণ যত না হোক, ঘন ঘন চাটুজ্যেদের জয়ধ্বনি উঠছে তার চতুর্গুণ। স্বয়ং নবগোপালবাবু বেলা প্রায় 5টা পর্যন্ত অভুক্ত অবস্থায় বসে থেকে সকলকে খাওয়ালেন। তারপরে হলো কাঙালি বিদায়। মাতব্বর প্রজারা নিজেরাই দান বিতরণের ব্যবস্থা করলে। কলধ্বনিতে জয়ধ্বনিতে বাতাসে হয়ে উঠল সমুদ্র মন্থন। মধুপুরীতে সমস্ত দিন রান্না বসেছে। গন্ধে বহুদূর পর্যন্ত আমোদিত। খুঁড়ি, ভাঁড়, কলাপাতায় হয়েছে পর্বত প্রমাণ। তরকারি ও মাছ কোটার আবর্জনা নিয়ে কাকেদের কলরবের বিরাম নেই। রাজ্যের কুকুরগুলো পরস্পর কামড়াকামড়ি চেঁচামেচি বাঁধিয়ে দিয়েছে। সময় হয়ে এলো রোশনাই চলছে। মেটিয়া বুরুজের রোশন চৌকি ইমন কল্যাণ থেকে কেদারা পর্যন্ত বাজিয়ে চলল। অনুচর পরিচরেরা থেকে থেকে উদ্বিগ্ন মুখে রাজা বাহাদুরের কানের কাছে ফিসফিস করে জানাচ্ছে, এখনও খাবার লোক যথেষ্ট এলো না। আজ হাটের দিন। ভিন্ন এলাকা থেকে যারা হাট করতে এসেছে তাদের কেউ কেউ পাতা পেড়ে বসে আছে। কাঙাল ভিক্ষুকও সামান্য কয়েকজন আছে। মধুসূদন নির্জন তাঁবুর ভেতর ঢুকে মুখ অন্ধকার করে
একটা চাপা হুঙ্কার দিলে। ছোট ভাই রাধু এসে বললে, দাদা আর কেন, চলো। কোথায়? ফিরে যাই কলকাতা। এরা সব বদমাইশি করছে। এদের চেয়ে বড় বড় ঘরের পাত্রী তোমার করে আঙুলের নাড়ার অপেক্ষায় রয়েছে। একবার তু করলেই হয়। মধুসূদন গর্জন করে বললে, যা চলে। 100 বছর পূর্বে যেমন ঘটেছিল আজও তাই। এবারেও এক পক্ষের আড়ম্বরের চূড়োর ওপর অন্য পক্ষের চেয়ে অনেক উঁচু করেই গড়া হয়েছিল। অন্য পক্ষ তার রাস্তা দিয়ে পার হতে দিলে না। কিন্তু আসল হারজিত বাইরে থেকে দেখা যায় না, তার ক্ষেত্রটা লোকচক্ষুর অগোচরে। চাটুজ্জেদের প্রজারা খুব হেসে নিলে বিপ্রদাস রোগশয্যায়। তার কানে কিছুই পৌঁছল না। বিয়ের দিন রাজার হুকুম। কনের বাড়ি যাবার পথে ধুমধাম একেবারেই বন্ধ। আলো জ্বলল না, বাজনা বাজল না। সঙ্গে কেবল নিজেদের পুরোহিত আর 2-1 ভাট। পালকিতে করে নিঃশব্দে বিয়েবাড়ির বর এলো। লোকে হঠাৎ বুঝতেই পারলে না ওদিকে মধুপুরীর তাঁবুতে আলো জ্বালিয়ে ব্র্যান্ডি বাজিয়ে বিপরীত হৈ হৈ শব্দে বরযাত্রী দল আহারে আমোদে প্রবৃত্ত। নবগোপাল বুঝলে এটা হলো পাল্টা জবাব। এমন স্থলে কন্যাপক্ষের হাতে পায়ে ধরে বরপক্ষের সাধ্য সাধনা করে নবগোপাল তার কিছুই করলে না। একবার জিজ্ঞাসাও করলে না বরযাত্রীদের হলো কি। কুমুদিনী সাজসজ্জা করে বিবাহ আসরে যাবার আগে দাদাকে প্রণাম করতে এলো। তার সর্বশরীর কাঁপছে। বিপ্রদাস তখন 105 ডিগ্রি জ্বরে, বুকে পিঠে রায়শস্যের পলস্তরা। কুমুদিনী তার পায়ের ওপর মাথা ঠেকিয়ে আর থাকতে পারলে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলে। ক্ষেমাপেশি মুখে হাতে চাপা দিয়ে বললে, ছি ছি, অমন করে কাঁদতে নেই। বিপ্রদাস একটু উঠে বসে ওর হাত ধরে পাশে বসিয়ে ওর মুখের দিকে চেয়ে খানিকক্ষণ চুপ করে রইল। 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ক্ষেমাপেশি বললে, সময় হলো যে। বিপ্রদাস কুমুর মাথায় হাত দিয়ে রুদ্ধ কণ্ঠে বললে, সর্বশুভদাতা কল্যাণ করুন, বলেই ধপ করে বিছানায় শুয়ে পড়ল। বিবাহের সমস্ত ক্ষণ কুমুর 2 চোখ দিয়ে কেবল জল পড়েছে। বরের হাতে যখন হাত দিলে, সে হাত তখন ঠান্ডা হিম আর থরথর করে কাঁপছে। শুভদৃষ্টির সময় সে যে স্বামীর মুখ দেখেছে হয়তো দেখেনি। এদের ব্যবহারের সর্বশুদ্ধ জড়িয়ে স্বামীর ওপর ওর ভয় ধরে গেছে। পাখির মনে হচ্ছে তার জন্য বাসা নেই, আছে ফাঁস। মধুসূদন দেখতে কুৎসি নয়, কিন্তু বড় কঠিন। কালো মুখের মধ্যে যেটা সর্বপ্রথমেই চোখে পড়ে সেটা হচ্ছে পাখির চক্ষুর মতো মস্ত বড় বাঁকা নাক। ঠোঁটের সামনে ঝুঁকে পড়ে আছে, যেন পাহারা দিচ্ছে। প্রশস্ত করানি কপালে ঘন ক্রুর মতন ওপর বাধাপ্রাপ্ত স্রোতের মতো স্ফীত। সেই ক্রুর ছায়াতলে সংকীর্ণ তির্যক চক্ষু দৃষ্টি তীব্র। গোপদাড়ি কামানো, ঠোঁট চাপা, চিবুক ভারী। কড়া চুল কাপড়িদের মতো কোকড়া, মাথার তেলো ঘেঁষে সাঁটা। খুব হাঁটো শরীর। যত বয়স তার চেয়ে কম বোধ হয়। কেবল 2 রগের কাছে চুলে পাক ধরেছে। বেটে মাথায় প্রায় কুমুদিনীর সমান। হাত দুটো রোমশ এবং দেহের তুলনায় খাটো। সর্বশুদ্ধ মনে হয় মানুষটা একেবারে নিরেট। মাথা থেকে পা পর্যন্ত সর্বদাই কিছু একটা প্রতিজ্ঞা যেন গুলি পাকিয়ে আছে, যেন ভাগ্যবিধাতার কামান থেকে নিক্ষিপ্ত হয়ে একাগ্রভাবে চলেছে একটা একগুয়ে গোলা। দেখলেই বোঝা যায় বাজে কথা, বাজে বিষয়, বাজে মানুষের প্রতি মন দেবার ওর একটু অবকাশ নেই। বিবাহটা এমনভাবে হলো যে সকলেরই মন খারাপ হয়ে গেল। বরপক্ষ কন্যাপক্ষ প্রথম সংস্পর্শ মাত্রই এমন যে বেসুরো ঝনঝনিয়ে উঠল, তার মধ্যে উৎসবের সঙ্গীত কোথায় তলিয়ে গেল। থেকে থেকে কুমুর মনের একটা প্রশ্ন অভিমানী বুক ঠেলে ঠেলে উঠছে, ঠাকুর কি তবে আমাকে ভোলালেন? সংশয়কে প্রাণপণে চাপা দিয়ে রুদ্ধ ঘরের মধ্যে একলা বসে বারবার মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বললে, মন যেন দুর্বল না হয়। সবচেয়ে কঠিন হয়েছে দাদার কাছে সংশয় লুকোনো। মায়ের মৃত্যুর পর থেকে কুমুদিনীর সেবার পরেই বিপ্রদাসের নিতান্ত নির্ভর। কাপড় চোপড়, দিন খরচে টাকা করি, বইয়ের আলমারি, ঘোড়ার দানা, বন্দুকের সমার্জন, কুকুরের সেবা, ক্যামেরার রক্ষণ, সঙ্গীতযন্ত্রের পর্যবেক্ষণ, শোবার বসবার ঘরের পরিপাটি সাধন, সমস্ত কুমুর হাতে।
এত বেশি অভ্যাস হয়ে গেছে যে প্রাত্যহিক ব্যবহারে কুমুর হাত থাকলেও না থাকলেও তার রোচে না। সেই দাদা রোগ শয্যায় বিদায়ের আগের দিন কয়দিন বা সেবা করতে হয়েছে, তার মধ্যে নিজের ভাবনার কোনো ছায়া পড়ে না। এই তার দুঃসাধ্য চেষ্টা। কুমুর এসরাজের হাত দিয়ে বিপ্রদাসের ভারী গর্ব। লাজুক কুমু সহজে বাজাতে চায় না। এই 2 দিন সে আপনি যেচে দাদাকে কানাড়া মালকোষের আলাপ শুনিয়েছে। সেই আলাপের মধ্যে ছিল তার দেবতার স্তব, তার প্রার্থনা, তার আশঙ্কা, তার আত্মনিবেদন। বিপ্রদাস চোখ বুজে চুপ করে শোনে আর মাঝে মাঝে ফরমাস করে, সিন্ধু, বেহাগ, ভৈরবী। সেসব সুরে বিচ্ছেদ, বেদনার কান্না বাজে। সেই সুরের মধ্যে ভাই বোনে দুজনেরই ব্যথা এক হয়ে মিশে থাকে। মুখের কথায় দুজনে কিছু না বললেও, না দিলে পরস্পরকে সান্ত্বনা, না জানালে দুঃখ। বিপ্রদাসের জ্বর, কাশি, বুকের ব্যথা সারল না, বরং বেড়ে উঠেছে। ডাক্তার বলেছে ইনফ্লুয়েঞ্জা, নয়তো নিউমোনিয়া গিয়ে ঠেকতে পারে। খুব সাবধান হওয়া চাই। কুমুর মনে উদ্বেগের সীমা নেই। কথা ছিল বাসি বিয়ের কাল রাত্রি এখানেই কাটিয়ে দিয়ে পরদিন কলকাতায় ফিরবে। কিন্তু শোনা গেল মধুসূদন হঠাৎ পণ করেছে, বিবাহের পরদিন ওকে চলে যেতে হবে। বুঝলে, এটা প্রথার জন্যে নয়, প্রয়োজনের জন্যে নয়, প্রেমের জন্যে নয়, শাসনের জন্যে। এমন অবস্থায় অনুগ্রহ দাবি করতে অভিমানিনীর মাথায় বজ্রাঘাত হয়। তবু কুমু মাথা হেঁট করে লজ্জা কাটিয়ে কম্পিত কণ্ঠে বিবাহের রাতেই স্বামীর কাছে একমাত্র প্রার্থনা করেছিল যে আর 2 দিন যেন তাকে বাপের বাড়িতে থাকতে দেওয়া হয়। দাদাকে একটু ভালো করে দেখে সে যেন যেতে পারে। মধুসূদন সংক্ষেপে বললে, সমস্ত ঠিকঠাক হয়ে গেছে। এমন বজ্রে বাঁধা এক পক্ষের ঠিকঠাক, তার পক্ষে কুমুর মর্মান্তিক বেদনার এক তিলও স্থান নেই। তারপরে মধুসূদন ওকে রাত্রে কথা কওয়াতে চেষ্টা করেছে, সে একটুও জবাব দিলে না। বিছানার প্রান্তে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। তখনও অন্ধকার। প্রথম পাখির দ্বিধাজড়িত কাকলি শোনবা মাত্র ও বিছানা ছেড়ে চলে গেল। বিপ্রদাস সমস্ত রাত ছটপট করেছে। সন্ধ্যার সময় জ্বর গায়েই বিবাহ সভায় যাবার জন্য ওর ঝোঁক হলো। ডাক্তার অনেক চেষ্টায় চেপে রেখে দিলে। ঘন ঘন লোক পাঠিয়ে সে খবর নিয়েছে। খবরগুলো যুদ্ধের সময়কার খবরের মতো, অধিকাংশই বানানো। বিপ্রদাস জিজ্ঞাসা করলে, কখন বর এলো? বাজনাবাদ্যির আওয়াজ তো পাওয়া গেল না। সংবাদদাতা শিবু বললে, আমাদের জামাই বড় বিবেচক, বাড়িতে অসুখ শুনে সব থামিয়ে দিয়েছে। বরযাত্রার পায়ের শব্দ শোনা যায় না, এমনই ঠান্ডা। ওরে শিবু, খাবার জিনিস তো কুলিয়েছিল? আমার ওই এক ভাবনা ছিল, এ তো কলকাতার নয়। কুলোয়নি? বলেন কি হুজুর, কত ফেলা গেল? আরও কতগুলো লোক খাওয়াবার জন্য জিনিস বাকি আছে। ওরা খুশি হয়েছে তো? একটি নালিশ কারো মুখে শোনা যায়নি, একেবারে টু শব্দটিও না। আরও তো এত এত বিয়ে দেখেছি, বরযাত্রের দাপাদাপিতে কন্যাকর্তার ভিড়মি লাগে। এরা এমনই চুপ, আছে কি না আছে বোঝাই যায় না। বিপ্রদাস বললে, ওরা কলকাতার লোক কিনা, তাই ভদ্র ব্যবহার জানা আছে। ওরা বোঝে যে যে বাড়ি থেকে মেয়ে নেবে তাদের অপমান নিজেদেরই অপমান। আহা, হুজুর যা বলেন, এই কথাটি ওদের লোকজনদের আমি শুনিয়ে দেব, শুনলে ওরা খুশি হবে। কুমুকাল সন্ধ্যের সময় বুঝেছিল অসুখ বারবার মুখে, অথচ সে দাদার সেবা করতে পারবে না এবং দুঃখ সর্বক্ষণই তার বুকের মধ্যে ফাঁদে পড়া পাখির মতো ছটপট করতে লাগলো। তার হাতের সেবা যে তার দাদার কাছে অসুখের চেয়েও বেশি। স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে কুমু যখন দাদার ঘরে এলো, তখনও সূর্য ওঠেনি। কঠিন রোগের সঙ্গে অনেকক্ষণ লড়াই করে ক্ষণকাল ছুটি পাবার সময় সে অবসাদের বৈরাগ্য নিয়ে, সেই বৈরাগ্যে বিপ্রদাসের মন তখন শিথিল। জীবনের আসক্তি, সংসারের ভাবনা সব তার কাছে শস্যশূন্য মাঠের মতো ধূসর বর্ণ। সমস্ত রাত দরজা বন্ধ ছিল। ডাক্তার ভোরের বেলা পূবের দিকে জানলাটা খুলে দিয়েছে। অশ্বত্থ গাছের শিশির ভেজা পাতার আড়ালে অরুণবর্ণ আকাশের আভা ধীরে ধীরে শুভ্র হয়ে আসছে। অদূরবর্তী নদীতে মহাজনী নৌকার বৃহৎ তালি দেওয়া পালগুলো সেই অরক্তিম আকাশের গায়ে স্ফীত হয়ে উঠল। নহবতে করুণ সুরে রাম কেলি বাজছে। পাশে বসে কুমু নিজের 2 ঠান্ডা হাতের মধ্যে দাদার শুকনো গরম হাত তুলে নিলে।
বিপ্রদাস টেরিয়ট কুকুর খাটের নিচে বিমর্ষ মনে চুপ করে শুয়েছিল। কুমু খাটে এসে বসতে সে দাঁড়িয়ে উঠে পা দুটো তার কোলের ওপর রেখে দিয়ে লেজ নাড়তে নাড়তে করুণ চোখে ক্ষীণ আর্তস্বরে কি যেন প্রশ্ন করলে। বিপ্রদাসের মনে ভেতরে ভেতরে কি একটা চিন্তার ধারা চলছিল, তাই হঠাৎ একসময় অসংলগ্নভাবে বলে উঠলে, দিদি, আসলে কিছুই নয়। কে বড়, কে ছোট, কে ওপরে, কে নিচে, এ সমস্তই বানানো কথা। ফ্যানার মধ্যে বুদবুদগুলো কোনোটার কোথায় স্থান তাতে কী আসে যায়। আপনার ভেতর আপনি সহজ হয়ে থাকিস, কিছুতেই তোকে মারবে না। আমাকে আশীর্বাদ করো দাদা, আমাকে আশীর্বাদ করো বলে কুমু হাত চেপে ধরে মুখে চেপে কান্না চাপা দিলে। বিপ্রদাস বালিশে ঠেস দিয়ে একটু উঠে বসে কুমুর মুখ ধরে তার মাথায় চুমু খেলে। ডাক্তার ঘরে ঢুকে বললে, আর নয় কুমু দিদি, এখন ওর একটু শান্ত থাকা দরকার। কুমু রোগীর বালিশে একটু চেপে চুপে ঠিক করে দিয়ে গায়ের ওপর গরম কাপড়টা টেনে দিয়ে পাশের টিপাইটার ওপরকার বিশৃঙ্খলা একটু সেরে নিয়ে দাদার কানের কাছে মৃদু স্বরে বললে, সেরে গেলে কলকাতায় যেও দাদা, সেখানে তোমাকে দেখতে পাবো। বিপ্রদাস বড় বড় দুটি স্নিগ্ধ চোখে কুমুর মুখের ওপর স্থির রেখে বললে, কুমু, পশ্চিমের মেঘ যায় পূবে, পূবের মেঘ যায় পশ্চিমে, এসব হাওয়াই হয়, সংসারে সেই হাওয়াই বইছে। মেঘের মতোই আপনি সহজে এটাকে মেনে নিস দিদি। এখন থেকে আমাদের কথা বেশি ভাবিস নে, যেখানে যাচ্ছিস সেখানে লক্ষ্মীর আসন তুই জুড়ে থাকিস, এই আমার সকল মনের আশীর্বাদ। তোর কাছে আমার আর কিচ্ছুই চাইনি। দাদার পায়ের কাছে কুমু মাথা রেখে পড়ে রইল। আজ থেকে আমার কাছে আর কিছু চাইবার নেই। এখানকার প্রতিদিনের জীবনযাত্রায় আমার আর কোনো হাত থাকবে না। এক মুহূর্ত এত বড় বিচ্ছেদের কথা মেনে নেওয়া যায় না। ঝড়ে যখন নৌকোটাকে ডাঙা থেকে টেনে নিয়ে যায়, তখন নোঙর যেমন মাটি আঁকড়ে ধরে থাকে, দাদার পায়ের কাছে কুমু তেমনি এই শেষ ব্যগ্রতার বন্ধন। ডাক্তার আবার এসে ধীরে জানালে, আর নয় দিদি বলে নিজেই অশ্রুসিক্ত চোখ মুছে ফেললে। ঘর থেকে বেরিয়ে এসে দরজার কাছে যে চৌকিটা ছিল তার উপর বসে মুখে আঁচল দিয়ে কুমু নিঃশব্দে কাঁদতে লাগল। হঠাৎ এমন সময় মনে পড়ল, দাদার বেশি ঘোড়াটাকে নিজের হাতে খাইয়ে দিয়ে যাবে বলে কাল রাত্রে যে গুড় মাখা আটার রুটি তৈরি করে রেখেছিল। সইস আজ ভোরবেলা তাকে খিড়কির বাগানে রেখে এসেছে। কুমু সেখানে গিয়ে দেখলে ঘোড়া আমড়াতলায় ঘাস খেয়ে বেড়াচ্ছে। দূর থেকে কুমুর পায়ের শব্দ শুনেই কান খাড়া করলে এবং তাকে দেখে হি 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 করে ডেকে উঠল। বাঁ হাত তার কাঁধের ওপর রেখে ডান হাত কুমু তার মুখের কাছে রুটি ধরে তাকে খাওয়াতে লাগলো। সে খেতে খেতে তার বড় বড় কালো স্নিগ্ধ চোখ কুমুর মুখের দিকে কটাক্ষে চাইতে লাগলো। খাওয়া হয়ে গেলে বেশির দুই চোখের মাঝখানে প্রশস্ত কপালের ওপর চুমু খেয়ে কুমু দৌড়ে চলে গেল। বিপ্রদাস নিশ্চয়ই মনে করেছিল মধুসূদন এই কয়দিনের মধ্যে একবার এসে দেখা করে যাবে। তা যখন করলে না, তখন ওর বুঝতে দেরি হলো না দুই পরিবারের এই বিবাহের সম্বন্ধটাই এলো পরস্পরের বিচ্ছেদের খড়গ হয়ে। রোগের নিরতিশয় ক্লান্তিতে এই কথাটাকেও সহজভাবে সে মেনে নিলে। ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করলে, একটু এসরাজ বাজাতে পারি কি? ডাক্তার বললে, না, আজ থাক। তাহলে কুমুকে ডাকো, সে একটু বাজাক। আবার কবে তার বাজনা শুনতে পাবো কে জানে। ডাক্তার বললে, আজ সকাল 9টার গাড়িতে ওদের ছাড়তে হবে, নইলে সূর্যাস্তের আগে কলকাতায় পৌঁছতে পারবে না। কুমুর তো আর সময় নেই। বিপ্রদাস নিঃশ্বাস ফেলে বললে, না, এখানেও সময় ফুরালো। 19 বছর কাটতে পেরেছে, এখন 1 ঘন্টাও আর কাটবে না। বিদায়ের সময় স্বামী স্ত্রী জোরে প্রণাম করতে এলো। মধুসূদন ভদ্রতা করে বললে, তাই তো, আপনার শরীর তো ভালো দেখছি নে। বিপ্রদাস তার কোনো উত্তর না করে বললে, ভগবান তোমাদের কল্যাণ করুন। দাদা, নিজের শরীরে একটু যত্ন করো বলে আর একবার বিপ্রদাসের পায়ের কাছে পড়ে কুমু কাঁদতে লাগল। হলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক, কাসর, নহবতে একটা আওয়াজের সাইক্লোন উঠে গেল। ওরা চলে গেল, পরস্পরের আঁচলে চাদরে বাঁধা। ওরা যখন চলে যাচ্ছে সেই দৃশ্যটা আজ কেন কি জানি
বিপ্রদাসের কাছে বিভৎস লাগলো। প্রাচীন ইতিহাসের তৈমুর, জঙ্গিস অসংখ্য মানুষের কঙ্কাল স্তম্ভ রচনা করেছিল, কিন্তু ওই যে চাদরের আঁচলের গ্রন্থি ও শ্রেষ্ঠ জীবন মৃত্যুর জয় তরুণ যদি চাপা যায়, তবে তার চূড়া কোন নরকে গিয়ে ঠেকবে? কিন্তু এ কেমনতর ভাবনা আজ ওর মনে। পূজার্চনায় বিপ্রদাসের কোনোদিন উৎসাহ ছিল না, তবু আজ হাত জোর করে মনে মনে প্রার্থনা করলে। একসময় চমকে উঠে বললে, ডাক্তার, ডাকো তো দেওয়ানজিকে। বিপ্রদাসের হঠাৎ মনে পড়ে গেল, বিয়ে দিতে আসবার কিছুদিন আগে যখন সুবোধকে টাকা পাঠানো নিয়ে মন অত্যন্ত উদ্বিগ্ন, হিসেবের খাতাপত্র ঘেটে ক্লান্ত, বেলা 11টা, এমন সময় অত্যন্ত বেমেরামত গোছের একটা মানুষ, কিছুকালের না কামানো কণ্ঠকিত জীর্ণ মুখ, হাড় বের করা শির বের করা হাত, ময়লা একখানা চাদর, খাটো একখানা ধুতি, ছেঁড়া একজোড়া চটি পরা, এসে উপস্থিত। নমস্কার করে বললে, বড়বাবু, মনে পড়ে কি? বিপ্রদাস একটু লক্ষ্য করে বললে, কি বৈকুণ্ঠ নাকি? বিপ্রদাস বাল্যকালে যে স্কুলে পড়তো, সেই স্কুলের সংলগ্ন একটা ঘরে বৈকুণ্ঠ স্কুলের খাতা, বই, কলম, ছুরি, ব্যাট বল, লাটিম আর এর সঙ্গে নানান মোড়কি করা চিনে বাদাম বিক্রি করত। তার ঘরে বড় ছেলেদের আড্ডা ছিল। যত রকম অদ্ভুত অবাস্তব খাসগল্প জুড়তে তার জুড়ি ছিল না। বিপ্রদাস জিজ্ঞাসা করলে, তোমার এমন সময় কেন? কয়েক বৎসর পর সম্পন্ন অবস্থায় গৃহস্থের ঘরে মেয়ের বিয়ে হয়েছে। তাদের পণের বিশেষ কোনো আবশ্যক ছিল না বলেই বরের পণও ছিল বেশি। 1200 টাকা রফা হয়, তাছাড়া 80 ভরি সোনার গয়না। একমাত্র আদরের মেয়ে বলেই মরিয়া হয়ে সে রাজি হয়েছিল। একসঙ্গে সব টাকা সংগ্রহ করতে পারেনি, তাই মেয়েকে যন্ত্রণা দিয়ে দিয়ে ওর বাপের রক্ত শুষেছে। সম্বল সবই ফুরলো, তবু এখনও 250 টাকা বাকি। এবারে মেয়েটির অপমানের শেষ। অত্যন্ত অসহ্য হওয়াতে বাপের বাড়ি পালিয়ে এসেছিল। তাতে করে জেলের কয়েদির জেলের নিয়ম ভঙ্গ হলো, অপরাধ বেড়েই চলল। এখন ওই 250 টাকা ফেলে দিয়ে মেয়েটাকে বাঁচাতে পারলে বাপ মরবার কথাটা ভাববার সময় পায়। বিপ্রদাস ম্লান হাসি হাসলে। যথেষ্ট পরিমাণে সাহায্য করবার কথা সেদিন ভাববারও জো ছিল না। ক্ষণকালের জন্য ইতস্তত করলে, তারপরে উঠে গিয়ে বাক্স থেকে থলি ঝেড়ে 10টি টাকার নোট তার হাতে এনে দিলে। বললে, আরও 2-4 জায়গায় চেষ্টা করো, আমার আর সাধ্য নেই। বৈকুণ্ঠ এ কথা একটুও বিশ্বাস করলে না, পা টেনে চলে গেল। চটি জুতোয় অত্যন্ত অপ্রসন্ন শব্দ। সেদিনকার এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। আজ হঠাৎ বিপ্রদাসের মনে পড়ল। দেওয়ানজিকে ডেকে হুকুম করলে বৈকুণ্ঠকে আজই 250 টাকা পাঠানো যায়। দেওয়ানজি চুপ করে দাঁড়িয়ে রইল, মাথা চুলকায়। জেদাজেদির মুখে খরচ তো বিবাহেই চুকে গেছে, কিন্তু অনেকদিন ধরে তার হিসাব শোধ করতে হবে। এখন দিনের গতিকে 250 টাকা যে মস্ত বড় অঙ্ক। দেওয়ানজির মুখের ভাব থেকে বিপ্রদাস আঙুল থেকে হীরের আংটি খুলে বললে, ছোটবাবুর নামে যে টাকা ব্যাংকে জমা রেখেছি, তার থেকে ওই 250 টাকা নাও। তার বদলে আমার এই আংটি বন্ধক রইল। বৈকুণ্ঠকে টাকাটা যেন কুমুর নামে পাঠানো হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।